আহিয়ান এতক্ষণ চুপচাপ লক্ষ্য করছিল ত্রিধার গতিবিধি। মেয়েটা তেমন কিছুই খায়নি, কিন্তু সে কিছুই বলল না। নিজের খাওয়া শেষে বাপ চাচাদের সাথে মাগরিবের নামাজ পড়তে মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে গেল। রাত 10টা। রিহান তারাবি নামাজ পড়ে এইমাত্র বাড়িতে ফিরেছে। মাথার টুপিটা বিছানায় রাখতেই লক্ষ্য করলো ফোনটা ভাইব্রেট হয়ে বেজে উঠল। আননোন নাম্বার দেখে খানিকটা ভ্রু কুঁচকাল। ইতিমধ্যে কলটা কেটে গিয়েছে। বিছানায় বসতে না বসতে আবারও ফোনটা বেজে উঠল। আবারও একই নাম্বার থেকে কল আসছে। রিহান ফোন পিক করে শান্ত সুরে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ফোনের অপর পাশ থেকে শোনা গেল এক মেয়েলি কণ্ঠ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ত্রিধা। রিহান কিছুটা অবাক হলো, তারপর বলল, কেমন আছো ত্রিধা? আমি ভালো নেই ভাইয়া। কেন, কি হয়েছে? একটা প্রবলেমে আছি ভাইয়া, আপনার সাহায্য প্রয়োজন। রিহান খানিকটা চিন্তিত ভঙ্গিতে বলল, কি হয়েছে আর আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি? ত্রিধা আচমকা হু হু করে কেঁদে দিল। রিহান ফোনের এই পাশ থেকে বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে ত্রিধা, তুমি কান্না কেন করছো? ত্রিধা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, আমি আপনাকে একটা লোকেশন পাঠাচ্ছি, প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। আমি আপনার সাথে এখনই দেখা করতে চাই। রিহান বুঝল না ত্রিধার এত কান্নাকাটির কারণ, কিন্তু মেয়েটা নিঃসন্দেহে কোনো বিপদে পড়েছে। বিষয়টি মাথায় আসতেই ঝটপট গাড়ির চাবি ও ওয়ালেট পাঞ্জাবি পকেটে ঢুকালো আর ফোনে ত্রিধার উদ্দেশ্যে বলল, আমি এখনই আসছি। নিচতলায় নেমে আসতেই রিহানের আম্মু রিয়া পিছু ডাকলো। ছেলেকে জিজ্ঞেস করলো, এত রাতে কোথায় যাচ্ছে? রিহান উত্তরে শুধু বলল, একটা জরুরি কাজ আছে আম্মু, তাড়াতাড়ি চলে আসবো। বলে আর দাঁড়ালো না, দুরন্ত পায়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। রিয়ার শাশুড়ি অর্থাৎ রিহানের দাদি বৌমার উদ্দেশ্যে বলল, শোনো বউ, একটা কথা কই, পোলাডারে এবার বিয়া করাও, দেখবা ঘরে মন বইব, রাত বিরাতে আর বাইরে বাইরে ঘুরবো না। রিয়া জবাবে বলল, আমার ছেলেটা জরুরি প্রয়োজন ছাড়া রাতে বাইরে যায় না আম্মা। আর বিয়ের কথা তো আমি অনেক বলি, কিন্তু বিয়ে করতে না চাইলে আমি কি করব? রিহানের দাদু পান চিবাতে চিবাতে বললেন, মানুষের বাড়ির পোলাপান দেখি বিয়ার লাইগা লাফায়, আর আমার নাতি ধামড়া হইয়া যাইতেছে কিন্তু বিয়া করতে চায় না। রাত বিরাতে শাশুড়ির সাথে আর কথা বাড়াতে চায় না রিহানের আম্মু, তাই সে কাজের কথা বলে হাঁটলো কিচেনের দিকে। রাত প্রায় 11টা ছুঁই ছুঁই। শহরের বাতাসে রমজান মাসের এক ধরনের অদ্ভুত শান্তি মিশে আছে। রাস্তার ধারে মৃদু আলো আর আকাশে পূর্ণ চাঁদ। রিহান ত্রিধার পাঠানো লোকেশন ধরে গাড়ি চালিয়ে যাচ্ছে। ত্রিধার কণ্ঠে যে আতঙ্কটা সে শুনেছিল সেটা এখনো কানে বাজছে। রিহান গাড়ির গতি বাড়িয়ে দিল। ত্রিধার দেওয়া লোকেশন অনুযায়ী জায়গাটা খানবাড়ির কাছাকাছি। রিহান পৌঁছে দেখল এটা একটা লেকের পাড়। আকাশের পূর্ণ চন্দ্রের আলো লেকের পাড়ে পানির সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে। মৃদু মৃদু বাতাস বইছে চারদিকে। রিহান এগিয়ে গেল সামনে, কিন্তু কাউকে দেখতে পেল না। তাই আবারও কল দিল ত্রিধাকে। প্রশ্ন করলো সে কোথায়। ত্রিধার জবাবে শুধু বলল, ভাইয়া, আর একটু সামনের দিকে এগিয়ে আসুন। বলেই কল কেটে দিল। রিহানের আর কিছু জিজ্ঞেস করার সুযোগ দিল না। রিহান চাঁদের আলোতে পথ দেখে লেকের পাড়ে ধরে এগিয়ে গেল সামনে। একটু এগিয়ে যেতেই লক্ষ্য করলো সামনের দিকে ঘুরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। পূর্ণিমা চাঁদের আলোয় তার অবয়ব স্পষ্ট। মেয়েটার পরনের নীল শাড়ির আঁচল মৃদু বাতাসে দুলছে। লম্বা খোলা চুলগুলো বাতাসের ঝাপটায় এলোমেলো উড়ছে। রিহান বুঝল না এসবের মানে। তার জানা মতে ত্রিধা কোনো বিপদে আছে, কিন্তু এখন তো দেখছে মেয়েটা শাড়ি পরে চন্দ্রবিলাস করছে। রিহান গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে মেয়ে অবয়বটির পেছনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে ত্রিধা? আমি তোমাকে কি হেল্প করতে পারি? আর তুমি এত রাতে এখানে কেন এসেছো? ঠিক তখনই মেয়েটি ওর দিকে ফিরে তাকালো। রিহান স্তব্ধ ও নির্বাক নয়নে তাকিয়ে রইল সামনে। জ্যোৎস্নার পূর্ণ আলোতে দেখল তার প্রিয়তমার মায়াবী আদল। কি করবে, কি বলবে সে কিছুই বুঝতে পারছে না। আহিয়া ঠোঁটের কোণে মিষ্টি হাসি নিয়ে তাকিয়ে আছে। রিহান মোহদীয় দৃষ্টিতে
তাকিয়ে রইল আর বলল, আমি যা দেখছি তা কি ঠিক দেখেছি? ওর কথা শুনে আহিয়া খিলখিলিয়ে হেসে উঠল। রিহান আবারও অবাক কণ্ঠে বলল, আমি কি তোমার হাতটি স্পর্শ করে দেখতে পারি আহিয়া পাখি? আহিয়া মৃদু হেসে এক হাত সামনে বাড়িয়ে দিল। মুহূর্তেই রেশমি চুড়ির ঝনঝন শব্দ রিহানকে আরো মাতোয়ারা করে তুলল। রিহান কাপা হাতে স্পর্শ করল আহিয়ার একটি হাত। দেখল সত্যি সে আহিয়াকে ছুতে পারছে। আহিয়া তার চোখের ভ্রম নয়। সঙ্গে সঙ্গে রিহান হ্যাঁচকা টানে আহিয়াকে বুকে নিয়ে জড়িয়ে ধরল। এত জোরে ধরল মনে হচ্ছে মেয়েটাকে বুকের ভিতরে ঢুকিয়ে ফেলবে। উতলা কণ্ঠে বলল, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না তুমি এভাবে আমার সামনে দাঁড়িয়ে আছো। তোমাকে বলে বোঝাতে পারবো না আজ আমি কতটা খুশি। এতদিন তোমাকে অনেক মিস করেছি আহিয়া পাখি। আহিয়া নিজেও শক্ত করে জড়িয়ে ধরে শান্তিতে মাথা রাখলো তার প্রিয় পুরুষটির বক্ষে। অতঃপর কোমল কণ্ঠে বলল, আমিও আপনাকে অনেক মিস করেছি রিহান। রিহান আহিয়াকে বুক থেকে তুলে পুরো চেহারাটার টুকরো টুকরো চুমু দিল। আহিয়া আজ রিহানকে বাধা দিল না। রিহানের বুকের ধুকপুকানি জানান দিচ্ছে হৃদয়ের উথাল পাথাল। কিছুক্ষণ এরকম পাগলামি করে অতঃপর আহিয়ার কপালে কপাল ঠেকিয়ে রিহান ঘন ঘন কয়েকটা নিঃশ্বাস নিল। মৃদু কণ্ঠে ফিসফিসিয়ে বলল, ভালোবাসি আহিয়া পাখি। আহিয়া লজ্জায় চোখ বন্ধ রেখে বলল, আমিও ভালোবাসি। আরে দুলাভাই, রোমান্স বিয়ের পরের জন্য তোলা রাখেন, আপাতত আমাদের বাড়ি যেতে হবে। মশা আমাকে খেয়ে ফেলতেছে। আচমকা অন্য কারো শব্দে রেহান হকচকিয়ে গেল। ওর অবস্থা দেখে আহিয়া খিলখিলিয়ে হেসে দিল। রিহান ভালো মতো লক্ষ্য করতে দেখল একটু দূরে গাছের অন্ধকারে ত্রিধা দাঁড়িয়ে আছে। রিহান মুহূর্তে আহিয়াকে ছেড়ে দাঁড়ালো। দূরত্ব বজায় রেখে আহিয়াকে বলল, কবে দেশে ফিরেছ? আমাকে কিছু জানালে না কেন? আহিয়া কিছু বলার আগে ত্রিধা এগিয়ে এসে বলল, আপনাকে আগে জানালে এত সুন্দর সিনেমাটিক দেখতে পেতাম ভাইয়া। রিহান মৃদু হাসল। অতঃপর ত্রিধার দিকে তাকিয়ে বলল, তুমি তো আমাকে ফোন দিয়ে ভয়ই পাইয়ে দিয়েছিলে। ভেবেছি তোমার কোনো বিপদ হলো কিনা। ত্রিধা মৃদু হেসে বলল, আপনাকে ভয় পাওয়াতে পেরে আমি ধন্য। ওর কথা শুনে আহিয়া ও রিহান দুজনেই হেসে দিল। অতঃপর আহিয়া রিহানের উদ্দেশ্যে বলল, গতকাল রাতে ফিরেছি আপনার সাথে দেখা করে। তবে তোমাকে সারপ্রাইজ দিব তাই ফোনে কিছু বলিনি। রিহান হেসে বলল, দারুণ সারপ্রাইজ দিয়েছ। এখন হৃৎপিণ্ড লাফাচ্ছে। ওরা আবারও হাসলো। এবার ত্রিধা তাড়া দিয়ে বলল, ভাইয়া আমাদের এখন যেতে হবে, বাড়ি থেকে লুকিয়ে বের হয়েছি। রিহান বুঝদারের মতন মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ চলো, আমি তোমাদের পৌঁছে দিচ্ছি। তিনজন হাঁটছে গাড়ির দিকে। ত্রিধা আগে আগে এগিয়ে যাচ্ছে, পেছনে রিহান ও আহিয়া। রিহান শক্ত করে আহিয়ার হাত ধরে আছে, মনে হচ্ছে ছেড়ে দিলেই পালিয়ে যাবে। আহিয়া অন্যদিকে তাকিয়ে হাঁটছে আর রিহান তাকিয়ে আছে আহিয়ার দিকে। রিহান হালকা কণ্ঠে বলল, জান। আহিয়া মৃদু মাথা তুলে জবাব দিল, হুম। তোমাকে অনেক সুন্দর লাগছে। আহিয়ার গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠেছে, যা হয়তো রিহান আধো আলো আধারিতে দেখতে পাচ্ছে না। রিহান সামনের দিকে তাকিয়ে দেখল ত্রিধা এতক্ষণে গাড়িতে উঠে বসেছে। আচমকা রিহান আহিয়ার হাত টেনে থেমে গেল। আহিয়া নিজেও থতমত খেল রিহানের কাজে। রিহান দু হাতে আজলায় আহিয়ার মুখটাকে নিয়ে মাতোয়ারা কণ্ঠে বলল, জান, তোমাকে এতদিন পর সামনে পাওয়ার খুশিতে can't control myself. Can I kiss you just once? লজ্জায় মেয়েটার কান গরম হয়ে উঠল। কি বলছে এসব রিহান? আহিয়া মাথা তুলে তাকালো রিহানের নেশাতুর চোখের দিকে। অতঃপর আবারও মাথা নামিয়ে নিল। রিহান বুঝলো সে ভুল প্রশ্ন করে ফেলেছে, তাই অপরাধী কণ্ঠে বলল, সরি পাখি, খুশিতে কি বলে ফেলেছি নিজেই জানি না। প্লিজ তুমি রাগ করো না। আহিয়া একটু এগিয়ে দাঁড়িয়ে রিহানের বুকে মাথা রেখে বলল, রিহান, আমি আপনার কাছে নিজেকে হালালভাবে সমর্পণ করতে চাই। প্লিজ আপনি ব্যবস্থা করুন। রিহানের চোখে খুশির ঝিলিক দেখা দিল। খুশিতে নিজের হাতের মুঠোয় থাকা
আহিয়ার হাতটাকে একটু চুমু দিয়ে বলল, আমি আগামী শুক্রবার আব্বু আম্মুকে তোমাদের বাড়িতে পাঠাবো। আহিয়া বাধা দিয়ে বলল, আপনি সবকিছু তাড়াতাড়ি ম্যানেজ করবেন, কিন্তু এই রমজান মাসের পর। আঙ্কেল আন্টিকে আপনি ঈদের পর পাঠাবেন। রিহান এবার খানিকটা মন খারাপ করলো, গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, এবার চলো বাড়িতে দিয়ে আসি। আহিয়া রিহানের হাত ধরে যেতে যেতে বলল, ভাইয়া দেশে ফিরেছে জানেন? রিহান আশ্চর্য কণ্ঠে বলল, কি? আহিয়ান দেশে ফিরেছে? হুম। আপনি ভাইয়াকে একটু বুঝিয়ে বলবেন। ত্রিধা পাগলিটার অভিমান ভাঙিয়ে সব ঠিকঠাক করে নিতে। আমাদের এখন আর কিছুই বলতে হবে না, তোমার ভাই দেশে ফিরেছে সব ঠিকঠাক করতে। আহিয়া চোখ ছোট ছোট করে বলল, আপনি কিভাবে জানলেন? এই মাত্রই তো বললেন ভাইয়া দেশে ফিরেছে, আপনি জানেন না? রিহান দাঁত কেলিয়ে হেসে বলল, গত 1 মাস যাবৎ তোমার ভাই চিন্তিত সেই খবর আমার কাছে আছে, কিন্তু চিন্তায় চিন্তায় যে ইন্টার্নশিপ না করে দেশে ফিরবে সেটা তো ভাবিনি। ভাইয়া কি নিয়ে এত চিন্তায় আছে? রিহান 2 আঙ্গুলের মাথা দিয়ে আহিয়ার নাকে টান দিয়ে বলল, এসব তোমাকে শুনতে হবে না। আমরা বন্ধুরা আছি কোনোদিনের জন্য। প্রয়োজন পড়লে ত্রিধাকে খানবাড়ি থেকে তুলে নিয়ে আমার সম্বন্ধে সঙ্গে বিয়ে দিয়ে দিব। সারা জীবনের জন্য কিচ্ছা খতম। রেহানের আবল তাবল কথা শুনে আহিয়া হাসলো। ঠিক তখনই গাড়ির জানালা থেকে ত্রিধা মাথা বের করে বলল, তোমরা কি আসবে নাকি আমি ড্রাইভ করে চলে যাব? রিহান অবাক কণ্ঠে আহিয়ার উদ্দেশ্যে বলল, এই পিচিটা কি কার ড্রাইভিং পারে? আহিয়া মৃদু হেসে মাথা দুলিয়ে বলল, হ্যাঁ, ত্রিধা অনেক শখ ছিল ড্রাইভিং শেখার, তাই বড় মামা শিখিয়েছে। রিহান মনে মনে বিড়বিড় করল, এই পিচ্চিকে বিয়ে করার পর আহিয়ানের কপালে দুঃখ আছে। অতঃপর এগিয়ে গিয়ে ড্রাইভিং সিটে বসল। ত্রিধার বলা শর্তের আহিয়ার রিহানের পাশে সিটে না বসে পেছনে এসে ত্রিধার সঙ্গে বসেছে। গাড়ি গিয়ে থেমেছে খানবাড়ির পিছনের রাস্তায়। আহিয়া ও ত্রিধার রিহানের কাছ থেকে বিদায় নিয়ে অনেক কষ্টে ভাঙ্গা দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করলো। এত রাতে ড্রয়িং রুমে কাউকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে দুজন গেল নিজেদের রুমে। পরের দিন সকাল 10টা। ড্রয়িং রুমে আহিয়া, ত্রিধা ও আদিবা দুষ্টুমি করছে। তখনই কারো হাঁটার মৃদু শব্দে ত্রিধা মাথা তুলে তাকালো। দেখলো আহিয়ান ভাই হাতে বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে সিঁড়ি দিয়ে নামছে। ত্রিধা কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে চোখ ঘুরিয়ে নিল। আহিয়ান কিচেনের দিকে তাকিয়ে জোরে বলল, মাম্মা, আমি বের হচ্ছি, ফিরতে দেরি হবে। মেঘ কিচেন থেকেই বলল, এই গরমের মধ্যে রোজা থেকে কোথায় যাচ্ছিস আব্বা? আহিয়ান বেরিয়ে যেতে যেতে বলল, রিহানের অফিসে যাচ্ছি মাম্মা। ত্রিধা কিছুক্ষণ তাকিয়ে রইল আহিয়ানের যাওয়ার পানে। গতবার যখন দেশে ফিরেছিল আহিয়ান ভাইয়ের চেহারাটা কিছুটা বাচ্চা সুলভ ছিল, কিন্তু এবার পরিপূর্ণ যুবক হয়ে ফিরেছে। ফর্সা গালে থাকা খোঁচা খোঁচা চাপ দাড়িগুলো তার সৌন্দর্য যেন আরো বাড়িয়ে দিয়েছে। ত্রিধা নিজেই হাসলো নিজের ভাবনায়, অতঃপর মনে মনে নিজেকে শাসালো, তুই এত আত্মসম্মানহীন কবে হলি ত্রিধা? এই ব্যাটা না তোকে হাত ধরে রুম থেকে বের করে দিয়েছে, দেশে ফিরতেই ভুলে গেলি সব? ছি ছি ছি, তোর ভাবনার চিন্তায় আমি লজ্জিত ত্রিধা। ওর ভাবনার মাঝে আহিয়া ডেকে বলল, আমার ভাইকে দেখে টাসকি খাওয়া বন্ধ কর, তোর রোজা হালকা হয়ে যাবে। ত্রিধা থতমত খেয়ে বলল, তোমার ভাইকে আহামরি দেখার কি আছে? আমি তো অন্য কিছু ভাবছিলাম। আহিয়া মিটিমিটি হেসে বলল, তাই ভাব। আমার ভাইয়ের দিকে নজর দিস না, আমি আমার ভাইয়ের জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজে দিব ভাবছি। কথাটা কানে যেতেই মাত্রই ত্রিধা চোখ দৃষ্টিতে তাকালো। আহিয়া ফোন হাতে উঠে যেতে যেতে বলল, ভাইকে আর কতদিন এভাবে সিঙ্গেল ঘুরতে দেখবো বল? বোন হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? ত্রিধা চোখ ছোট ছোট করে বলল, তুমি আমার বোন হতেই পারো না? নির্ঘাত তোমার রক্তে ঘসিটে বেগমের রক্ত আছে। আহিয়া শয়তানি হেসে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে হাঁটল। বেলা 11টা। রিহান এইমাত্র একটা ইম্পর্ট্যান্ট মিটিং সেরে কেবিনে প্রবেশ করেছে। কেবিনে ঢুকেই ওর মুখ হা হয়ে গেছে। অলোক, মৃদুল, আহিয়ান ও নির্ঝন বসে আছে। রিহান এমন ভান ধরল মনে হচ্ছে সে জানেই না আহিয়ান দেশে ফিরেছে।
আহিয়ানকে দেখে অবাক হয়ে গিয়ে জড়িয়ে ধরলো। অবাক কণ্ঠে বলল, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। আহিয়ান নিজেও বন্ধুর পিঠে হাত রাখলো, নিজের জিজ্ঞেস করলো, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। কবে দেশে ফিরলি? কিছু তো জানালিও না। আহিয়ান মৃদু হেসে বলল, পরশুদিন রাতেই ফিরেছি। তোর কি অবস্থা? ব্যবসা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, তোদের দোয়ায় অনেক ভালো যাচ্ছে। রিহান নিজের চেয়ারে বসতে বসতে সকলের উদ্দেশ্যে বলল, সবাই রোজা? নাকি কারোর জন্য চা কফি আনতে হবে? সবাই সমস্বরে জানালো তারা সবাই রোজা। রিহান মৃদুলের উদ্দেশ্যে বলল, কিরে মৃদুল্লাহ, তোর খবর কি? আমি ডাকলে তো আসতে চাস না, আর আজ আহিয়ান ডাকতে না ডাকতেই চলে এলি। মৃদুল মুখ কিছুটা গম্ভীর করে বলল, তুই আমাকে ভয়ঙ্কর কাজে ডাকিস, তাই আমি আসি না। তোর শালা মনের গন্ডগোল। ওর কথা শুনে অলোক, নির্জন ও আহিয়ান প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। আহিয়ান তো বলেই উঠল, রিহান তোকে কেমন কাজে ডাকে? স্পষ্ট করে বলতো। মৃদুল রিহানের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলল, রিহান কোন রিস্কি কাজ করতে গেলেই আমাকে ডাকে, ভালো সময় আমার খবরও নেয় না। রিহান কটমট করে তাকিয়ে আছে মৃদুলের দিকে। ঠিক তখনই মৃদুল বলে উঠল, জানিস একদিন কি করেছে? অলোক ও নির্জন একসাথে বলল, জানি না। মৃদুল হাসি হাসি মুখ নিয়ে বলল, শালার গার্লফ্রেন্ডের বাড়িতে মধ্যরাতে লুকিয়ে। বাকিটা আর বলতে পারল না মৃদুল। রিহান উঠে দাঁড়িয়ে টেবিলের উপর দিয়ে ঝুঁকিয়ে মৃদুলের মুখ চেপে ধরেছে। মৃদুল কিছু বলছে, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, শুধু ওর গঙ্গানির শব্দ শোনা যাচ্ছে।